ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ মিথিক্যাল জার্নি, যেখানে স্বপ্ন যাবে বাড়ি আমার। এর পরের নেক্সট প্ল্যানটায় আমি ফ্লাই করব। এটা ভাবতেই অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল। দেশে যাব, অনেক খুশি ছিলাম। বাট তবুও যখন এয়ারপোর্টটা দেখলাম, খচ করে মনে হলো বুকের মধ্যে যে লোকটাকে আবার দেখবো না 2 মাস। অনেক বেশি মন খারাপও লাগতেছিল। যাক, অবশেষে আমরা পৌঁছে গেলাম ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অনেকগুলো লাগেজ ছিল সাথে, ওজনও মোটামুটি সবগুলোরই মার্জিনের থেকে বেশি ছিল। বাট সাথে আমাদের এই নানু ফ্লাই করাতে তেমন একটা প্রবলেম হয়নি। আর রিমি আন্টি অনেক হেল্প করেছেন। উনি চেক ইনে ওনার পরিচিত মানুষ ছিল, বলে দিয়েছিলেন। খুব তাড়াতাড়ি আমাদের চেক ইন কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা দুজন একটু হেঁটে টেটে বেড়াই, বিদায় আদায় নেই। এই যে আন্টি অনেক মন খারাপ করে আছে মাকে বিদায় দিতে গিয়ে। আমার ভদ্রলোকেরও মন খারাপ, আমি বুঝতে পারছিলাম। যাই হোক, বিদায় পর্ব শেষে আমরা ডাইরেক্টলি চলে যাই সিকিউরিটি চেক ইনের ওখানে। আমাদেরকে থরলি চেক আপ করে এরপরে ভিতরে নিয়ে যায়। আমরা চলে যাই একটা মেট্রো স্টেশনে, যেখান থেকে আমরা এই শাটল ট্রেনে করে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে, উইচ ইজ বোর্ডিং গেটস। এটা অ্যাকচুয়ালি ইউএসএতে আমার প্রথম মেট্রো এক্সপিরিয়েন্স ছিল। আমাদের সাথে এই ভদ্রলোকটি বেশ কর্মা ছিলেন। একসাথে দুটো মানুষকে উনি ঠেলে নিয়ে গেছেন, এবং অনেক তাড়াতাড়ি, মানে ফ্লাইট ছাড়ার প্রায় 2 ঘন্টা আগেই আমরা বোর্ডিং গেটে পৌঁছে গেছিলাম। তাই ভাবলাম একটু আশেপাশে হেঁটে দেখি কি আছে, আর ব্রেকফাস্টটাও সেরে নিই। থ্যাংক ইউ। এয়ারপোর্ট বলে কথা, 950 টাকা দিয়ে ডিম পরোটা কিনে খাচ্ছি। ওয়েল, নট অনলি ডিম পরোটা, ভিতরে স্পিনাচ আছে, চিজ আছে, টার্কি আছে, নট ব্যাড। রাতে ঘুম হয়নি, মাথা ধরেছিল, তাই নিয়ে নিলাম একটা আইসড কফি। থ্যাংক ইউ। অবশেষে সব প্রসেসিং ডান। আমি একটু পরে ঢুকে যাব প্লেনে। এই যে এই এমিরেটসের প্লেনটাতে আমরা ফ্লাই করব, দ্য ফেমাস এয়ারবাস A380, এমিরেটসের সবচেয়ে বড় আর কমফোর্টেবল প্লেন। অন্য এয়ারক্রাফটসের তুলনায় ওদের ইকোনমি ক্লাসের সিটগুলো বেশ চওড়া হয়, আর যথেষ্ট লেগরুম থাকে। আমার মতো মোটা মানুষের জন্য আর কি পারফেক্ট। اتركوا جميع أمتعتكم واطفئوا الإضاءة على أرضية الممر. الوصول إلى أقرب مخرج، اخلعوا الأحذية. টেক অফের জন্য রেডি হয়ে গেছে আমাদের প্লেন। এই সময়টা আমি সাধারণত কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকি, না হলে আমার একটু কেমন যেন অস্বস্তি হয় কানে। অ্যান্ড ফাইনালি হিয়ার উই গো। শুরু হয়ে গেছে আমার 12 ঘন্টা 18 মিনিটের ফ্লাইট। আপাতত 2 মাসের জন্য বিদায় ভার্জিনিয়া, বিদায় ইউএস। ডু নট ওয়াক আউটসাইড দিস এরিয়া। এখানে কে হাঁটবে ভাই? প্লেন উঠে গেছে মেঘের লেয়ার ছাড়িয়ে উপরে, তাই আমিও দেখা শুরু করে দিলাম ডিজনির একটা মুভি, ক্রুয়েলা। এর মধ্যেই ক্যাবিন ক্রুরা এসে এই জিনিসটা দিয়ে গেল। এর মধ্যে একটা আইপ্যাড ছিল। থ্যাঙ্কস টু দিস আমি 2-3 ঘন্টা ঘুমাইতে পারছি এই টোটাল ফ্লাইটে। দে গেভ আস আ মেনু কার্ড। এটা থেকে দেখে সিলেক্ট করে ওদেরকে বলে দিলে ওরা সেই মিলটাই এনে দিবে। লাঞ্চ আসতে আসতে ক্রুয়েলা মুভির একটা সুন্দর সিন দেখাই আপনাদেরকে।
এর মধ্যেই শুরু হয়ে গেল লাঞ্চ সার্ভিং। এখানকার কেবিন ক্রুরা আসলে অনেক বেশি নাইস এবং অনেক বেশি টলারেন্ট, আই মাস্ট সে। প্রথমে মেইন কোর্স বাদে বাকি সব কিছু সার্ভ করে তারা, যার মধ্যে ছিল ব্রেড অ্যান্ড বাটার, একটা স্ন্যাক আইটেম, ডেজার্ট, সালাড আর এই চকলেটগুলো। অ্যান্ড হিয়ার কামস আওয়ার মেইন কোর্স। আর এই যে লাল জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইট পটেটো স্যালাড। এটা খুবই মজার ছিল, বাট একটু বেশি ঠান্ডা ছিল। ওরা প্রত্যেক প্যাসেঞ্জারকে এরকম আলাদা কাটলারিজ সেট দেয়। অ্যান্ড দিস ইজ দ্য মেইন ডিশ। অ্যাজ আ মিল খাবারটা ভালোই ছিল, বাট একটু লবণ বেশি ছিল। আর ছিল আমার মোস্ট কমফোর্ট ফুড, ব্রেড অ্যান্ড বাটার। এই ডেজার্টটাও অ্যাকচুয়ালি সো ছিল, মানে অনেক বেশি মজার তা বলবো না, বাট খারাপ না। সল্টেড ক্যারামেল, চকলেট মুজ আর কেকের একটা কম্বিনেশন ছিল। এই মিনি প্রেটজেলটাও মজা ছিল। ওভারঅল 7/10। বাথরুমটা সেই লেভেলের পিচ্ছি। আর বাথরুম থেকে বের হওয়ার পথেই দেখলাম হচ্ছে দোতলায় যাওয়ার এন্ট্রান্স, যেটা হচ্ছে সব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার আর বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের জন্য। এর মধ্যে জানলা খুলে দেখলাম যে বাইরে গভীর রাত হয়ে গেছে, ঘুমানোর সময়, এবং এখানে দেখেন তারা চলছে মিটমিট করে। তাই আমি একটু চেষ্টা করলাম ঘুমানোর, বাট এর মধ্যে আবার ওরা এসে স্ন্যাক্স দিয়ে গেল, এই পিৎজাটা। তাই উঠে গেলাম আর মুভি দেখতে দেখতে এই পিৎজাটা আমি এনজয় করলাম। মনে হচ্ছিল একদম ফ্রেশলি বেক করা, আই থিঙ্ক যেটা সম্ভব না এই প্লেনে। সো এই মাইক্রোওয়েভে গরম করা পিৎজা খেতে খেতে আমি এনজয় করলাম বিটল জুস মুভিটা। এই পিৎজা আর মুভি শেষ করে আমি একটু হাঁটাহাঁটি করে আসলাম, কারণ একেবারে ব্যথা হয়ে গেছিলো কোমর। এই এয়ারবাস A380-তে হাঁটাহাঁটি করার প্রচুর জায়গা থাকে। হেঁটে হেঁটে গিয়ে নানুর সাথেও একটু দেখা করে আসলাম। তারপর শুরু করলাম থার্ড মুভি, জোকার। টাইম দেখাচ্ছে আরও 3 ঘন্টা 16 মিনিট। সো জোকার যেহেতু অনেক লম্বা একটা মুভি, শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে আমাদেরকে খাবার দিয়ে গেল দ্য থার্ড মিল। ফ্রুটস ছিল, ব্রেকফাস্ট বোল ছিল খুবই মজার। এই অ্যাপেল জুসটার কোটাটা অনেক কিউট, ক্রিম চিজ ছিল, অনেক কিছু ছিল, এখন বলে শেষ করতে পারবো না। সবই মোটামুটি মজার ছিল, বাট এই মিলটা একদম জঘন্য ছিল। ট্র্যাডিশনাল ছোলে পানির আর কুলচার থেকে একদমই দূরে। এই সমুচাটাও একদম জঘন্য ছিল, মানে মাইক্রোওয়েভে গরম করা। আর এই ব্রেকফাস্ট বোলটা অ্যাকচুয়ালি ভালো ছিল, ইয়োগার্ট আর বিভিন্ন ফ্রুটস। এরপর আমি এই অপশনটা ওদেরকে আমি রিকোয়েস্ট করে দিতে, কারণ ওটা আমি শেষ করতে পারছিলাম না। এখানে অমলেট ছিল, চিজ অমলেট, সসেস ছিল, স্পিনাচ ছিল, আর হচ্ছে বেকড বিনস ছিল। ট্র্যাডিশনাল ইংলিশ ব্রেকফাস্টে যা থাকে আর কি। এটাও খুব একটা মজা ছিল না আসলে, তবে অ্যাটলিস্ট শেষ করা গেছে আর কি। এখন আপনাদেরকে জোকার মুভির আমার সবচেয়ে ফেভারিট সিনটা দেখাই। এরই মধ্যে পূবাকাশ আস্তে আস্তে ফর্সা হতে শুরু করেছে। মেঘগুলো যে কি সুন্দর লাগছিল, মানে যত বেলা বাড়ছিল আলো বাড়ছিল আর মেঘের লেয়ারটা আরও ক্লিয়ার হচ্ছিল, আরও বেশি সাদা হচ্ছিল, মানে মেসমারাইজিং একটা ভিউ ছিল। আস্তে আস্তে আমরা ল্যান্ডিংয়ের জন্য রেডি হচ্ছিলাম, তাই প্লেনটা মেঘের উপরের লেয়ার থেকে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করেছে। এই যে একটু পরেই মেঘের ভিতর ঢুকে যাবে, তারপর মেঘের লেয়ার ভেদ করে একেবারে নিচে নেমে আসবে। আমার কাছে এই ট্রানজিশনটা এত বেশি সুন্দর লেগেছে যে আমি পুরো ব্যাপারটা ভিডিও করে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর এই হচ্ছে 12 ঘন্টার নির্ঘুম ট্রিপ শেষে আমার অবস্থা। এই যে সবাই অলরেডি রেডি হয়ে গেছে, লাগেজ নামাচ্ছে অ্যান্ড এভরিথিং। প্লেন মেঘের লেয়ার ছেড়ে নিচে নেমে এসেছে, নিচে দেখা যাচ্ছে সমুদ্র। আর মাত্র 4 মিনিট বাকি, এরপরই আমরা ল্যান্ড করব দুবাইতে। And finally, the flight has landed. Welcome to Dubai.
দুবাই এয়ারপোর্টটা আমার কাছে 2018 সালে যখন এসেছিলাম অনেক বেশি ভালো লেগেছিল, তবে এবার আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছি। প্রথমত এই সিকিউরিটি চেকিংয়ে আমার চেইন, তারপর আমার ব্রেসলেট সব কিছু একদম খোলা লেগেছে। তারপরে ডিউটি ফ্রিতে তেমন কিছুই ভালো পাচ্ছিলাম না, আর সব কিছুর অনেক বেশি দাম ছিল, মানে আজাইরা ওভার প্রাইসড যাকে বলে। একটা পানির বোতল আমার কেনা লেগেছে $7 দিয়ে, অলমোস্ট 1000 টাকার মতো, উইচ ইজ ইনসেন, কোনো সেন্স মেক করে না এটা। আর চকলেটস অ্যান্ড এভরিথিং অনেক বেশি ওভার প্রাইস ছিল। তারপরে যেখানে হচ্ছে ওয়েটিং লাউঞ্জটা, মানে আমাদের ডিপার্চার গেটের ওখানে এত বেশি মাছের বাজারের মতো মানুষ ছিল, আর এসিটাও কাজ করছিল না, গরমে সেদ্ধ হওয়ার মতো অবস্থা সবার। ওয়াশরুমে গিয়ে দেখলাম সেখানেও জায়গা নেই, একদম মানে এই যে বিতিকিছিরি অবস্থা, বেসিনগুলো ভরা ছিল। আমি ওয়াশরুম আর ইউজই করতে পারিনি, এত মানে অস্বস্তি লাগছিল। তারপর ফাইনালি আমরা গেটের কাছে চলে আসলাম, মানে প্লেনে ওঠার জন্য। সেখানেও এরকম লম্বা ওয়েটিং লাইন, প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করার পরে গিয়ে আমরা প্লেনে বোর্ড করতে পেরেছি। সো এই ব্যাপারগুলো খুবই বিরক্ত লেগেছে আমার কাছে। আর এই এয়ারক্রাফটটা আগে এয়ারবাসের মতো অত বড় ছিল না, সিটগুলো স্পেশাস ছিল, বাট নট দ্যাট লেগ রুম বা আগেরটার মতো আর কি। আর যাত্রীরা তো বুঝতেই পারা যাচ্ছে সবাই বাংলাদেশ যাচ্ছে দুবাই থেকে, সো আগের মতো অত বেশি ইজি গোয়িং যাত্রী ছিল না। এই কেবিন ক্রুদের জন্য তো আমার মায়াই লাগছিল, ওরা অনেক বেশি জেন্টল ছিল আর অনেক বেশি টলারেন্ট ছিল। প্রায় ঘন্টাখানেক ধরে ওরা শুধু সবাইকে বসানোর চেষ্টা করেছে, এত বেশি মানে বাজে অবস্থা ছিল সবার। ফাইনালি প্লেনটা আস্তে আস্তে রানওয়ে ধরে ছুটে যাচ্ছে, মানে আমরা ফ্লাই করবো এখনই। ওই যে দেখা যাচ্ছে বুর্জ আল খলিফা। কিছুক্ষণের মধ্যেই আমরা টেক অফ করব আকাশে। এই যে ফ্লাইট শুরু হতে না হতেই ঝগড়া শুরু হয়ে গেল আমার 2 বাংলাদেশি ভাইয়ের। তাদের ঝগড়া শেষ হতে না হতেই পেয়ে গেলাম আমরা আমাদের মিল। অ্যান্ড ট্রাস্ট মি, this was the best meal I've ever had on a flight. First of all, মেইন কোর্সটা, এর মধ্যে রাইস ছিল আর হচ্ছে একটা চিকেন কোরমা টাইপ জিনিস ছিল, যেটা প্রচণ্ড প্রচণ্ড ক্রিমি এবং মজা ছিল। মানে যে কোনো রেস্টুরেন্টে গেলে হয়তো আমি এরকম একটা কোয়ালিটি এক্সপেক্ট করতে পারি, একটা এরোপ্লেনের কাছে না। আমি অ্যাকচুয়ালি অনেক বেশি সারপ্রাইজ ছিলাম আর খুশি ছিলাম। আর এই আচারটা এত মজা ছিল বলার বাইরে, রাইসের টেস্টটা শতগুণে বাড়িয়ে দিচ্ছিল। তারপর আসি এই দই বড়া অ্যাপেটাইজারটায়, ইট ওয়াজ সো সফট অ্যান্ড ফ্লেভারফুল। আরেকটা গেম চেঞ্জিং আইটেম ছিল এই ডেজার্টটা, শাহি টুকরা অথবা ব্রেড পুডিং টাইপের একটা জিনিস ছিল, গোলাপ জল আর রুয়াবজা টাইপের একটা ফ্লেভারও পাচ্ছিলাম এখান থেকে। আর এই হচ্ছে আমার কিউটেস্ট সহযাত্রী, শি ওয়াজ সাচ এ সুইট সোল। প্লেন ল্যান্ড করতে আর 20 মিনিট বাকি আছে, আর ভাইটি অলরেডি ব্যস্ত হয়ে গেছেন ওনার লাগেজ নামাতে। সো কিউট। আর মাত্র 5 মিনিট, তারপরে আমি দেখব আমার দেশের মাটি। এই অনুভূতিটা না আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা তো প্রথম দেশে ফেরা, এর পরের বারগুলো তো কী হবে আমি জানি না, তবে আমার মনে হয় প্রতিবারই আমি যখন দীর্ঘদিন পর বাংলাদেশ দেখব, আমার এই অনুভূতিটা, এই আবেগটা একই রকমভাবে কাজ করবে। আমার সুজলা সুফলা শস্য শ্যামলা, জঞ্জাল এবং মিথ্যায় ভরা, নট সো পারফেক্ট বাট অতি আদরের প্রিয় স্বদেশ। আমি তোমায় ভালোবাসি এবং সব সময় বাসবো।
স্বজনদের কাছে ফিরে যাওয়ার এই আকুল তাড়নাটা আসলে আমাদের বেঁচে থাকার অবলম্বন। এইখানে এসে অবশ্য কাব্য ফুরে গেছে, এত বেশি সময় ওয়েট করা লাগছে লাগেজের জন্য যে আমি পিপাসায় প্রায় মরেই যাচ্ছিলাম। ফাইনালি সবগুলো লাগেজ পেয়ে কাস্টমস ছাড়িয়ে চলে আসলাম মায়ের কাছে। এই অনুভূতিটা কি ব্যক্ত করার কোনো দরকার আছে? আমার মনে হয় না। ফাইনালি আমার চিরচেনা ঢাকার রাস্তা, চিরচেনা কল্যাণপুর বাস স্ট্যান্ড, চিরচেনা সেই ট্রাফিকের মামা, চিরচেনা 1 নম্বর রোড, মসজিদ গলি, চিরচেনা হেরিটেজ লেক ভিউ, আর আমার ইছান। ও এখানে ক্লিয়ারলি আম্মা বলছে, যে কেউ দেখলেই বুঝতে পারবে। কে কেটা বলো বলো আমি কে এটা কে আম্মা আম্মা আর আমার সুপার এক্সাইটেড ব্রাউনি। ব্রাউনি কই ইয়েস গুড হাই হাই। আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।